জাতীয় সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আজ নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত হয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে অর্থ বিলে 64টি সংশোধনী আনা হয়। এর মধ্যে একটি সংশোধনীতে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর হার কমানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল এবং ডিজিটাল বিজ্ঞাপনে ব্যাট 15% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দমনে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে ষষ্ঠ রায়। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মামলার 8টি অভিযোগের মধ্যে 3টিতে ইনুকে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া পৃথকভাবে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানায় তারা এই রায়ে সন্তুষ্ট নয়, সাজা বাড়ানোর লক্ষ্যে আপিল করা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 22 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 6 জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগে দায়ের করা এ মামলায় আগামী 6 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। এইচএসসি সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী 2 জুলাই থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো কেন্দ্র সংলগ্ন এলাকায় প্রবেশের অনুমতি থাকবে না। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে
রাজধানীবাসী ও যানবাহন চালকদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। এছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। অভিভাবকদেরও কেন্দ্রের আশেপাশে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে অর্থদণ্ড করা হবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ২ জুলাই সকাল 10টায় দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সহ ৩ দফা দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে বিচার, সংস্কার ও গণরায়ের প্রতিফলন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জানান, ২ থেকে ৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ জুলাই ঢাকায় আলোচনা সভা এবং ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল করবে দলটি। কর্মসূচি ঘোষণা এবং জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীর উদ্বোধনের আমরা ঘোষণা করলাম। আগামী ২ তারিখ থেকে ৯ জুলাই রাজধানী ঢাকায় জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুডিশিয়ারি, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অনেক সাংবিধানিক পরিবর্তন। একজন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১,৭০০ ছাড়িয়েছে। ৫ দিন ধরে চলা উদ্ধার অভিযানের মধ্যেও ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা ১,৭১৯ জন, আহত হয়েছেন ৫,০০০-এর বেশি মানুষ এবং প্রায় ১৬,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন অভিবাসীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা ভূমিকম্পের সময় একটি হোটেলে অবস্থান করছিলেন। রাজধানীর কারাকাসের পশ্চিমাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ২০০ ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং শত শত ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গত কিছু এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। এদিকে আন্তর্জাতিক সহায়তায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ৩০টি দেশ থেকে ৩,৬০০-এর বেশি উদ্ধারকর্মী, বিপুল ত্রাণ সামগ্রী এবং ১১৮টি অনুসন্ধানী কুকুর ভেনেজুয়েলায় পৌঁছেছে। বিভিন্ন অনলাইন নিবন্ধন অনুযায়ী এখনও প্রায় ৪৫,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পিরোজপুরে দিন দিন বেড়ে চলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। আর বর্তমানে ৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৫৩১ জন রোগী। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। ১০০ শয্যার জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৫৯ জন। আক্রান্ত ডেঙ্গু রোগীর অধিকাংশই পার্শ্ববর্তী জেলা বাগেরহাট থেকে আসছে বলে জানান চিকিৎসকরা। মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবা সহ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক সিদ্দিক ব্যাপারী স্বাস্থ্য কলোনি এলাকার কাদের ব্যাপারীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় মাটির নিচে লুকিয়ে রাখা 1165 পিস ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের জন্য 2260 কোটি 24 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বাজেট ঘোষণা করেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের সময় সিটি কর্পোরেশনের মোট ঋণ ছিল 596 কোটি টাকা। ইতিমধ্যে 380 কোটি টাকা কমানো হয়েছে। অবশিষ্ট ঋণ পর্যায়ক্রমে শূন্যের কোটায় নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় 28 বোতল ভারতীয় মদ, 900 গ্রাম গাঁজা, 19 বোতল স্কাফ সিরাপ, 1000 পিস ভায়াগ্রা ট্যাবলেট, 2800 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং 1850 পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার ভোরে ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে 19 বোতল ভারতীয় মদ, 1000 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং 15 প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস এ স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদের সামনে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুকসিদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ও সমবায় কর্মকর্তা আব্বাস আলী সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক ওয়ারেন্টভুক্ত ও ভ্যাকুম মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোট 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখতারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আসামি গ্রেফতারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 1,97,79,519 টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদিন সহ শিক্ষক, সাংবাদিক সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকের চর সোনারামপুর এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার প্রথমে চর সোনারামপুরে নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে আশুগঞ্জ বাজার হয়ে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে গোল চত্বরে অবস্থান নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারামপুর এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এর ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় বসত ভিটা, ফসলের জমি সহ পুরো এলাকা হুমকির মুখে পড়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামাল ও ব্যাটারি চালিত পাখি ভ্যান সহ আটক হওয়া সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতা রিপুন মণ্ডল সহ 6 সদস্যকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে ভেড়ামারা থানার ডাকের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরির মালামাল কেনা বেচার সময় তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ চোরাই মালামাল ও একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান জব্দ করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান জানান, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। এতে উপজেলার 10টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় মাদক, সন্ত্রাস, চুরি ও কিশোর গ্যাং দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। সাভারের আশুলিয়ায় 6টি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় কয়েক শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকার ইলিয়াস জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। শ্রমিকদের দাবি, সকালে লুসাকা গার্মেন্টস, অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যালায়েন্স নিট লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, ম্যাকপাই কম্পোজিট লিমিটেড এবং চীনা মালিকানাধীন জিনতাই টু অ্যাপারেলস গার্মেন্টসে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।